কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রাম ও নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ তার ধর্মনীতি, সমাজনীতি লেখনের মাধ্যমে সর্বসাধারণের মধ্যে ফুটিয়ে তোলার জন্য প্রকাশ করলেন করাচাবুক নামে এক পাক্ষিক পত্রিকা, যার মাধ্যমে আপামর জনসাধারণের মধ্যে এক আলোড়নের সৃষ্টি হয়, যার প্রভাব তৎকালীন রাজনৈতিক ক্ষেত্রেও দেখা যায়। 1965 সাল থেকে 1993 সাল অবধি প্রকাশিত সমস্ত পত্রিকার একটি শ্রবণ সংস্করণ অর্থাৎ অডিও ভার্সন বিভিন্ন পর্বে বর্তমান ও প্রবীণ প্রজন্মের কাছে উপস্থাপিত করার এক ক্ষুদ্র প্রয়াস। রাম ও নারায়ণ রাম। রাম ও নারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের করাচাবুক পাঠ। পর্ব 10, হবুপুরের কথা, 16/2/1966। ঠাকুর একটা গল্পের মাধ্যমে বলছেন। একজন বলছেন, না ভাই, তোমাদের সাথে কোনো যোগাযোগ রাখবো না, যে পর্যন্ত নেমেছি এই যথেষ্ট। কেন আপনি এরকম করছেন? একবার দেখুন না। আজ থেকে শুধু দেখছি না, কয়েক বছর ধরে সমানে দেখেই একথা বলছি। যোগাযোগ ও আত্মীয়তা রাখার জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিছুতেই পারলাম না। তোমাদের রক্তের সাথে আমাদের রক্ত মিলবে না। আমাদের রক্ত স্বাধীন, আমাদের আছে পরস্পরের মিলন ও মঙ্গলাকাঙ্ক্ষা। তোমাদের রক্ত দেখলাম তার বিপরীত। এই দূষিত রক্তকে আমাদের শিরায় কিছুতেই স্থান দেওয়া হবে না। এত গালিগালাজ দিচ্ছেন, একবার তলিয়ে দেখুন না আমাদের ইতিহাস। ইতিহাস দেখেই অগ্রসর হয়েছিলাম। যখন দেখলাম ইতিহাসের বিপরীত আরেকটা নূতন ইতিহাস গড়ে উঠছে, তখনই আমার মনে অতি সুপ্ত ব্যথা নিয়েই পেছপা হয়েছিলাম। আপনি আমাদের বাইরের দিকটা দেখেই বিচার করলেন, ভিতরটা দেখলেন না। বাইরের লক্ষণ দেখেই ভেতরের অসুস্থতার পরিচয় পাওয়া যায়। ডাক্তারেরা সেইভাবেই ডায়াগনোসিস করে। আপনি এত অল্পেতেই আমাদের দেশ ও জাতি সম্বন্ধে এই সিদ্ধান্ত নিয়েছেন, এটা আমাদের ভালো লাগেনি। ভাত একটা টিপলেই দেখার পক্ষে যথেষ্ট। আমি অনেকগুলো টিপে দেখেছি, দেখলাম কোনোটার সাথে কোনোটারই মিল নেই। যে দেশে ছেলে ফেলে মা খেতে চায় আর মাকে ফেলে ছেলে, সে দেশ তো বহুক্ষুর দেশ। সেই দেশের সঙ্গে আত্মীয়তা, আমাদের ভিটে পর্যন্ত উচ্ছেদ হয়ে যাবে। সেই জাতি ভিক্ষার জন্য শিশুদের খঞ্জ বা অন্ধ করতে দ্বিধাবোধ করে না, শিশুদের বিক্রয় করতেও চিন্তা করে না, এবং ভিক্ষার জন্য হেন কাজ নেই যা তারা না করতে পারে। সেই দেশের কথা মনে আনতেও ঘৃণাবোধ করি। আমি কয়েক বছর তোমাদের দেশে থেকে ভেতরের সব কিছু উদ্ধার করেছি, যা তুমি নিজেও জানো না। না হয় সেসব তুমি আমার কাছে গোপন করছো। আমাদের দেশ ধর্মের দেশ। বহু ভগবান, অবতার ও মহান ঋষিরা আবির্ভূত হয়েছেন, তাদের আশীর্বাদ তো এখনও রয়েছে। আপনি যেভাবে চিন্তা করছেন, কি করে দেশ অত নিচে নামতে পারে, এ আমি বিশ্বাস করি না। ভাই, দুধ ঘি হজম হলে খুবই সুলক্ষণ, কিন্তু বদহজম হলে কুলক্ষণ। তাদের আশীর্বাদ তোমাদের বদহজম হয়েছে। আশীর্বাদের পাত্র তোমরা ক্লেদে পূর্ণ করেছ। তোমাদের রক্তের শিরায় শিরায় এগুলি এমন মজ্জাগত হয়ে গেছে যে কোনটা ভালো আর কোনটা মন্দ তার বুঝটুকুও হারিয়ে ফেলেছ। তোমাদের যে ক্লেদের মধ্যেই রয়েছ, তা কি করে বুঝবে? তবে আশীর্বাদের জোর তোমাদের উপর যে না আছে তা নয়, এগুলি সহ্য করার মতো ক্ষমতারও দরকার। আশীর্বাদটা মনে হয় সেই দিকেই গেছে। রাগ করো না ভাই, অনেক কথা বললাম। আমাদের দেশের প্রত্যেকটি লোকের সত্য কথা বলার, প্রত্যেকের সুখ দুঃখের কথা বলার অধিকার আছে। না খেয়ে শুধু মানুষ নয়, একটা কুকুর বেড়ালও যদি না খেয়ে মরে, তবে তার জন্য প্রত্যেককে কৈফিয়ত দিতে হবে।
তা নিয়ে একটা হুলস্থুল পড়ে যাবে। দেশের অধিকার হিসেবে মানুষের মতো তাদেরও অধিকার আছে, কারণ জাতির কল্যাণে তারাও সার্ভিস দিচ্ছে। চেহারার ভিন্নতা থাকলে কি হবে? আমাদের ঘরে তো স্থান দিয়েছি, তবে কি অধিকার থেকে বঞ্চিত করব? তোমাদের দেশে তো কুকুরগুলোকে পিটিয়েই মারে, লোকেরা না খেতে পেয়ে রাস্তায় মরে। অন্ধ খঞ্জ কানার অভাব নেই, চারিদিকে নোংরার ঘাঁটি, কি রাস্তায় কি বাড়িতে। খাবারের দোকানগুলো হয়েছে এক একটা আস্ত আতুর ঘর, গিয়ে দেখেছি ঢোকা যায় না। তারপর পেটে ক্ষুধা, কিন্তু খাওয়া যাচ্ছে না, না খেয়ে বার হয়ে এসেছি। কোনো রকম স্বাস্থ্যসম্মত ব্যবস্থা নেই, পরিবেশের চাকচিক্য আছে, পরিচ্ছন্নতা নেই, এক একটা সংক্রামক বীজাণুর ডিপো। যখন যেখানে গেছি সর্বত্রই এই নোংরা ও সংক্রামক রোগের ডিপো দেখেছি। অপর ব্যক্তি বলছেন, সব জায়গাতেই কি এই রকম দেখেছেন? না ভাই, দুই এক জায়গায় ভালো ব্যবস্থা দেখেছি, কিন্তু সে সবই কাকের মুখে কমলার মতো। অতি ফর্সা ধপধপে কাপড়, জামাটি অতি নোংরা, অর্থাৎ সামঞ্জস্যের অভাব। তাও যদি বুঝতাম যে ওই ব্যবস্থাগুলো জাতি ও দেশের হিতের উদ্দেশ্যে, তা হলে না হয় হতো, কিন্তু তা নয়, সম্পূর্ণ ব্যবসায়ী বুদ্ধি। সেটা যে আরও সাংঘাতিক। ব্যবসায়ী বুদ্ধিতে অন্যেরা ভেসে যায় যাক, আমারটা কি করে ঠিক থাকবে এটাই থাকে প্রধান। কত কৌশল ও ফাঁকি দিয়ে নিজেরটা ঠিক রাখা যাবে, এই চিন্তার লক্ষণই তোমাদের ওখান থেকে পেয়ে এসেছি। তোমাদের চোখে আঙুল দিয়ে আমি বহু গলদ দেখিয়ে দিতে পারি। না দেখুন, এই যোগাযোগটা যদি আপনারা বন্ধ করে দেন, আমাদের সম্মান ও পজিশান সব কিছু নষ্ট হয়ে যাবে। মাফ করুন, প্রেস্টিজ পজিশনের মতো করেই সেটা নিন, হালকাভাবে কাজ করে সেটা নেবেন না। তুমি বরং আমাদের দেশে এসে ঘুরে যাও, কেমন লাগে। তা দেখেছি, সত্যি তা একটা অপূর্ব দৃষ্টান্ত। তোমরা এত কিছু অত্যাচার কি করে সহ্য করে যাচ্ছ? আর কেনই বা এ নিয়ে তোমরা আন্দোলন করো না? তোমাদের মধ্যে কারোর মধ্যেই কি সে শক্তি নেই? তোমাদের ঘরে এসে মা বাবা স্ত্রী পুত্রকে মারপিট করে যায়, তোমরা তো তা দেখেও কিছু বলবে না মনে হয়। তোমাদের জাতির উপর এরকম অত্যাচার ও অবিচার চলছে, তোমাদের কারো ভ্রুক্ষেপই নেই। আপনি যা বলছেন তা মোটেই অসত্য নয়, তবে আমরা আজ নিরুপায়। কে এর হাল ধরবে, কে এর ঘণ্টা বাজাবে? আপনি আসুন না আমাদের মধ্যে, এসে একটু জাগিয়ে তোলার ব্যবস্থা করুন না। যোগাযোগ না হয় এইভাবেই করুন, জাতির মানদণ্ডকে তুলে ধরার জন্য। সেরকম মনোবৃত্তি আমাদের জাতির আছে, সেইভাবে আমরা চেষ্টা করতে পারি। কিন্তু চেষ্টার সাথে সাথে তোমাদের দেশের চারদিক থেকে আমাদের ছোবল মারতে থাকবে। তবে আমরা ছোবলের ভয় করি না, আমরা সেই কালনাগের বিষদাঁত উৎপাটিত করে ঝুড়িতে ভরে ফেলতে পারি। যত বড়ই সে বিষধর কালনাগ হোক, তার সেই বিষদাঁত উৎপাটন করে সেই জিঘাংসাপূর্ণ মনোবৃত্তিকে বিনষ্ট করতে পারব। সেই বিষনাশক প্রতিষেধক আমাদের মধ্যে আছে। আমরা সত্য ও জ্ঞানের পূজারী, আমাদের রক্ত শুধু সেই বুলিই জানে। তোমার এই ডাক উপেক্ষা করার নয়, এই ডাকে আমাদের স্বইচ্ছায় এগিয়ে আসা উচিত। কিভাবে এর সমাধান হয়? তাহলে আপনি যদি দয়া করে আসেন, তবে সকলের কাছে আমি এই কথা জানিয়ে দিতে চাই, অথবা একটা মহতী সভার আয়োজন করতে চাই, কিন্তু সেটা আপনাদের সম্মতি সাপেক্ষ। আপনি আজ্ঞা করুন, কাজের আদেশ দিন, আমি বাহক হিসাবে কাজ করতে চাই। আপনি ও আপনাদের জাতি সত্যিই পূজনীয়। এতক্ষণ তর্ক করেছি আপনাদের সঙ্গে, একটু বেয়াদপিপনা আমি করেছি, তবে এবং মূর্খের মতো কাজ করেছি। আপনার এই সহজ সরল মন নিয়ে এবং নিজের দোষ ত্রুটি স্বীকার করে নিজেদের জাতির সংশোধনের জন্য আপনি যেভাবে বলেছেন, তাতে আমি খুবই আনন্দিত হয়েছি। এবং আপনাদের ইতিহাসের আশীর্বাদের পাত্রটি জাতি গঠনের মূলে খুবই ভালো ও সুন্দর ছিল, এবং ছিল বলেই আমাদের সাথে আপনার এই অল্প আলাপের ভেতর দিয়েই আমাদের গলদটা ধরা পড়েছে। এ থেকেই বোঝা যায়, এইভাবে যদি সর্বত্র সংশোধনের জন্য সকলের ভেতরে সেই সত্যের প্রভাব বিস্তার করা যায়, তবে জাতির ভেতরের গলদ আর থাকবে না। আপনি আয়োজন করুন। কে খটখট করছে? কে? এই যে, কোথা থেকে এলি? অনেক দিন পরে যে। দাদা, গিয়েছিলাম এক অদ্ভুত দেশে, সেই দেশের বার্তা নিয়েই এসেছি তোমার কাছে। তুমি ছাড়া গতি নেই। ভেতরে আয়।
এই যে ঠাকুরপো, তোমার যে অনেক দিন কোনো পাত্তাই নেই। বৌদি আর ফিরে আসতুম কিনা সন্দেহ। হঠাৎ আবার সেখানে কোন ব্যস্ততায় আটকে পড়েছিলেন যে ভুলেই গেছিলেন? বৌদি, ভুলে যাওয়ার মতনই। সে কি ব্যাপার বলুন, দিন দেখতে হবে নাকি? হ্যাঁ, দাদার কাছে দিন ঠিক করতেই এসেছি। ভাগ্যবতীটি কে? এমন কঠিন মনকে যে জয় করতে পেরেছে? বৌদি, ভাগ্যবতী নয়, ভাগ্যবান। তার প্রেমেই আমি পড়েছি। তারা সব সত্য ও জ্ঞানের পূজারী। তাদের হাতে ন্যায়ের দণ্ড। আমি তাদেরই বার্তা নিয়ে এসেছি। আমি ভাই যাই একটু দাদার কাছে। আমিও কিন্তু শুনবো। এসো। এই যে কাকু, হঠাৎ আমাদের বাড়ি? ছি ছি মা, লজ্জা দিস না। তোর বাবা কোথায় রে? এই তো তোমার জন্য পড়ার ঘরে অপেক্ষা করে বসে আছেন। দাদা, ঢুকতে পারি? এই যে, এসো এসো। কি ব্যাপার? ব্যাপার গুরুতর। এর গুরুভান নিয়ে তোমার এর সমাধান করতে হবে। একমাত্র তুমিই এটা করতে পারো। শোনো দাদা, বৌদি আপনি বসুন। ব্যাপার হলো, আমি আজ বেশ কয়েক বছর এদেশ ছাড়া ছিলাম। আমি অনেক দেশ ঘুরেছি, সেসব দেশের মানুষের সাথে আলাপ করেছি। দেখলাম সেসব দেশের লোকেরা সত্য ও ন্যায়ের ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। তারা সত্য ছাড়া কিছু জানে না। তাদের কোনো দিকে অভাব নেই। তাদের দেশে কুকুর বিড়ালের উপর যে নজর ও যে পজিশান, আমাদের দেশের জমিদারের উপরও সেই নজর ও পজিশান নেই। মধ্যবিত্ত ও নিম্ন শ্রেণীর তো অনেক দূরের কথা। কি বলিস? বলা আমার শেষ হয়নি এখনও। জানো তো, তোমাদের কাকেও কোনোদিন মিছে কথা বলি না। না, সেই দেশের ঘর বাইর সব সমান। একটা চোরের অভিনয় করার জন্য একটা লোক পাওয়া গেল না। অনুপায় হয়ে আমি সে পার্টটা আমাকে দেবার জন্য অনুরোধ করলাম। সত্যিকারের চোরকে দেখতেও এত ভিড় হয় না যে ভিড় আমাকে দেখার জন্য হয়েছিল। আমার তো এই পাঠ করতে অসুবিধা হয়নি। অতি নিপুণভাবে অভিনয় করলাম। সবাই যে সে অভিনয় দেখে গঙ্গার পাড়ে গিয়ে চোখে জল ছিটাচ্ছে। কি বলছো? এখনও শেষ হয়নি দাদা। থাকে থাকে নোটের গদি, টাকা পয়সা আছে, বাড়ির কে চাকর, পরিচয় না দিলে বুঝবার উপায়ই নেই। ধোপা এসে বাড়ি খোঁজে, যেখানে যে নোংরা কাপড় আছে নিয়ে যায়। হিসাব নিকাশের বালাই নেই। খাবারের দোকান খোলা পড়ে আছে, লোক নাই। যার যা দরকার নিয়ে যাচ্ছে পয়সা দিয়ে। রাস্তায় ঘাটে একটা ভিক্ষুক নেই। শাসনের ব্যবস্থা অতি মধুর। কোর্ট কাছারি সবই আছে, আসামি নেই। হাজত আছে, কয়েদি নেই। তবে কি জানো দাদা, আমরা চুরি করে, খুন করে, মারপিট করে ধরা পড়লে তবে যাই। বিচার তাদেরই হয় যারা ধরা পড়ে। আমি কয়েকটা কোর্টে গিয়ে দাঁড়িয়েছিলাম। হাকিম আছে, তার কাছে এক ব্যক্তি হাত জোর করে বলছে, কাল আমি অমুক ব্যক্তির প্রতি মনে মনে অসন্তুষ্ট হয়েছিলাম, আমার কি বিচার হবে? আরেকজন বলছে, আমি কাল প্রয়োজনের অতিরিক্ত নিতে ইচ্ছা করেছিলাম, আমার কি শাস্তি হবে? অর্থাৎ নিজেরাই এসে নিজেদের শাস্তি কামনা করছে। হাকিম হুকুম দিচ্ছেন, ওই হাজত ঘরে গিয়ে 1 মিনিট হাত জোর করে ভগবানের কাছে আকুলি বিকুলি হয়ে কেঁদে প্রার্থনা জানাও, আমার যেন আর কখনো ওরকম হীন মন না হয়। আমি যেন সর্বদা সত্য ও সুন্দর মন নিয়ে চলতে পারি। আশীর্বাদ করো। যতক্ষণ কোর্টে ছিলাম এরকম কয়েকজনকে দেখলাম শাস্তি গ্রহণ করতে। হাজত থেকে যখন তারা বেরিয়ে এলো তখন আমি প্রণাম করে বললাম, সত্যিই আপনারা মানুষ। ভগবান আপনাদের হুঁশ দিয়েছেন। আর আমাদের হাজত আসামি কয়েদিতে ভর্তি। দোষ করারও একটা সীমা আছে, কিন্তু আমরা সেই সীমা অতিক্রম করেছি। সেই ভদ্রলোক যাকে আমি আমন্ত্রণ জানিয়েছি তার আদেশ নিয়ে এসেছি তোমার কাছে। দাদা, তোমাকে আমাদের দেশ সেভাবে গড়ে তুলতে হবে। হবে, আগে আরও কিছু বল। সেখানে লেখাপড়ায় সকলেই সংস্কৃতজ্ঞ। লেখাপড়া জানে না এমন ব্যক্তি সেখানে নেই। সেই দেশে মূর্খের কোনো অস্তিত্ব নেই। শেখাবার যে পদ্ধতি, সেটা যেন প্রকৃতির জল বাতাস আলো দানের মতো। প্রত্যেকেই প্রত্যেকের জন্য জাতি গঠনের মূলে নিজেকে উৎসর্গ করেছেন, এবং তাদের সেখানে পরিবার মুষ্টিমেয় নয়, সমষ্টিগত। নিজের ছেলের উপর যত দরদ, জাতির প্রত্যেক সন্তানের উপর সেই দরদ। আমি জিজ্ঞেস করতে বাধ্য হয়েছি, এ কী করে সম্ভব? তখন তাদের অভিভাবকগণ সুমধুর কণ্ঠে উত্তর দিলেন, ভগবান
আমার 4 ছেলের প্রতি যে স্নেহ মায়া ভালোবাসা দিয়েছেন সেটা বর্ণবোধের কয়েকটা অক্ষর। ভগবান বলছেন এই অক্ষর আছে বলে আমাদের মধ্যে স্নেহ মায়া ভালোবাসা ভরপুর। এই শিক্ষার জন্যই এই ব্যবস্থা। তাই তোমার রক্তে সৃষ্ট এই সন্তানরূপ অক্ষরের দ্বারা তুমি তোমার লেখা সমস্ত জাতির উপর প্রসারিত করে দাও। তাই তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন, সেখানেও যদি ত্রুটি করি সে ভুলের ক্ষমা নেই। তাই আমাদের মধ্যে জাতিগত কোনো বিবাদ নেই। সব পরিবারে আমরা এক পরিবারভুক্ত হয়ে গড়ে উঠছি। সেইভাবেই আমরা শিক্ষায় দীক্ষায় মানুষ হয়েছি। আমাদের জাতির শিক্ষা সেইভাবেই, আমরা সেইভাবেই সকলকে শিক্ষা দিচ্ছি। ভগবান আমাদের কোনো অভাব দেননি। ঠিক কথা। আমার কি করণীয়? দাদা, তুমি ঘরে ঘরে এই শিক্ষার বীজ ছড়িয়ে দাও। সেই দেশের সব কিছু ছড়িয়ে দিয়ে দেশকে গড়ে তোলার ব্যবস্থা করো। দুটো দেশকে পাশাপাশি রাখলে আমাদের দেশকে নরকের থেকেও অধম বলে মনে হয়। তারা যোগাযোগ করতে এসেছিল, কিন্তু আমাদের দেশকে স্মরণ করতে ঘৃণাবোধ করে। তা তো করবেই। সভার আয়োজন করো, তারা আসবে। তোমার সহযোগিতা না পেলে কোনো কিছুই হবে না। আমি নিশ্চয়ই করব, তার জন্য যা হয় হবে। সভার আয়োজন শুরু হয়ে গেল। চারদিকে সেই দেশের সব কথা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হলো। দাদা তার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। সভার দিন ঘনিয়ে এসেছে। সবারই মনে গেঁথে গেল সেই দেশের বার্তা। সভায় ভিড় হলো সাংঘাতিক। এলেন সেই ব্যক্তি, সেই দেশের ন্যায়দণ্ড নিয়ে, যিনি সভার নির্দেশ দিয়েছিলেন। সভা শুরু হলো। রাম ও নারায়ণ রাম। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম ও নারায়ণ রাম।